টিভিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে এই অনুষ্ঠানটি দেখছেন কিংবা আর একটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে এই অনুষ্ঠানটি দেখবেন, তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা একটু ট্যাক্স বা আর্থিক বিষয়ে কথা বলবো, কারণ ট্যাক্স সিজন চলে গেছে, এটা সত্যি। যদিও কখনই যায় না, সারা বছরই কোনো না কোনো বিষয়ের উপরে ট্যাক্স দাখিল করা যায়, তো তারপরেও আমরা যেটা একেবারে ঘটা করে যে সময়টা নির্ধারণ করা থাকে ট্যাক্সের, সে সময়টা চলে গেছে। কিন্তু এর পরবর্তীতে এই ট্যাক্সের যে কোনো ভুল হোক বা ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত যে কোনো কারণেই হোক না কেন, আইআরএস থেকে নানান রকম চিঠি আসে বা নোটিশ আসে। তো সেই চিঠি বা নোটিশ আসলে আপনারা বা আমরা কতটা চিন্তায় পড়ে যাই, চিন্তার কারণ কি, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। এবং তারপরে কথা বলবো আইআরএস যদি আপনার বা আমার ব্যাংক অ্যাকাউন্টের লেভি বা জব্দ করে তাহলে কিভাবে তা মোকাবেলা করব। এই দুটো গুরুত্বপূর্ণ বিষয় আজকে আমরা আলোচনার জন্য রেখেছি। সুপ্রিয় দর্শক, এর বাইরেও আপনাদের ট্যাক্স বা আর্থিক বিষয়ে তো নানান প্রশ্ন থাকাটাই স্বাভাবিক। সেই প্রশ্নগুলো করবার জন্যে আমাদের টেলিভিশনের স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 6463079828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে একান্তই অসুবিধা হয় তারা ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। সবগুলো প্রশ্নের উত্তর দেব। এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের টেলিভিশনের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় অ্যাকাউন্টেন্ট জনাব পারভেজ কাজী, আইআরএস এনরোলড এজেন্ট এবং সিইও কাকাতো এজেন্সি। জনাব পারভেজ কাজী, আপনাকে স্বাগত। ধন্যবাদ রানা ভাই, ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানাবার জন্য, এবং স্বাগত জানাচ্ছি টিভিএনের অগণিত দর্শক শ্রোতা। আপনাকেও অসংখ্য ধন্যবাদ যে নানান ব্যস্ততা সত্ত্বেও আমাদের স্টুডিওতে এই রাত্রিবেলায় এসেছেন। এবং গুরুত্বপূর্ণ দুটো বিষয় আমি ইতোমধ্যে বলেছি, আপনি নিশ্চয়ই শুনেছেন, সেইগুলো বিষয়ে আলোচনা করব। এবং এই সমস্ত বিষয়ের উপরে যে সমস্ত দর্শক বা যারা এটার সঙ্গে জড়িত আছেন তারা এই অনুষ্ঠান দেখে উপকৃত হবেন, বা অন্যরাও যারা করেননি তারাও ভবিষ্যতের জন্য সতর্ক হতে পারবেন, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। তো প্রথমেই যে বিষয়টি আমরা কথা বলতে চাই আপনার সাথে, আইআরএসের চিঠি এবং যে কোনো নোটিশ আমাদের জন্য কতটা চিন্তার কারণ হয়ে যেতে পারে। বিভিন্ন কারণে হতে পারে, বা এটা ভুলের কারণেই হোক, কী ধরনের ভুল করলে বা অবিশ্বাসের মতো কি কারণ ঘটলে আইআরএস একজন ট্যাক্স দাতাকে এ ধরনের চিঠি বা নোটিশ দিয়ে থাকে, বা যদি কেউ এ ধরনের চিঠি বা নোটিশকে অবজ্ঞা করে বা ইগনোর করে, ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত যে কোনোভাবেই হোক না কেন উপেক্ষা যদি করে থাকে, সেক্ষেত্রে কী ধরনের কনসিকুয়েন্স তৈরি হতে পারে, এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা। এগুলো তো থাকলেই আপনার কাছে প্রশ্নগুলো, তার বাইরেও আলোচনার মধ্যে দিয়েও নিশ্চয়ই প্রশ্ন আসবে, সেগুলো আমরা পাল্টা প্রশ্ন হিসেবে হয়তো জিজ্ঞেস করবো। তো এই মুহূর্তে প্রথমেই যে বিষয়টি আলোচনা করতে চাই যে এই ধরনের চিঠি বা নোটিশ আসলে আমরা কতটা চিন্তা করব। তবে যেহেতু একটু আমি সাসপেন্স রেখেছি, যে কারণে যে আপনি থাকলেই আমাদের দর্শকরা জানে যে একটা কুইজ আমাদের থাকে, দুটো কুইজ থাকে। তো সুতরাং প্রথমেই আমরা সেই কুইজ দিয়েই শুরু করতে চাই। প্রথম কুইজটা আমরা একটু স্ক্রিনে দেখে নিতে চাই কি লেখা আছে আমাদের কুইজে। আপনিও নিশ্চিত দেখতে পাচ্ছেন, আইআরএস ক্যান লেভি ইউর ব্যাংক অ্যাকাউন্ট উইদাউট গিভিং ট্যাক্স পেয়ার রিটার্ন নোটিশ। অ্যান্সার কি ট্রু অর ফলস? এই বিষয়টি নিয়ে আপনি যদি কুইজ নিয়ে কথা বলেন। ধন্যবাদ আবারও। আমাদের প্রথম কুইজটি হচ্ছে, আইআরএস ক্যান লেভি ইয়োর ব্যাংক অ্যাকাউন্ট উইদাউট গিভিং ট্যাক্স পেয়ার এ রিটেন নোটিস। মানে আইআরএস লিখিত কোনো নোটিশ সার্ভ না করেই ট্যাক্স পেয়ারের যদি তার আউটস্ট্যান্ডিং ট্যাক্স ব্যালেন্স থাকে এবং আইআরএস কনস্ট্যান্টলি তাকে লিখে গেছে, যোগাযোগ করার চেষ্টা করেছে এই ইস্যুটা রিজলভ করার জন্য, কিন্তু পারে নাই, এবং তাদের আলটিমেট স্টেপ হচ্ছে লেভি দেওয়া,
ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে মোটামুটি দেখা যায় সাধারণত ব্যাংকে লেভি দিয়ে থাকে আইআরএস এবং ব্যাংকের টাকাটাকে জব্দ করে অথবা ওয়েজ গার্নিশমেন্ট করে। কেউ যদি চাকরিতে থাকে তো এমপ্লয়ার কাছে সেই ওয়েজ গার্নিশমেন্টের নোটিশ পাঠায় এবং এমপ্লয়ার তার বেতনগুলো আটকে ফেলে। আইআরএসের যেই ট্যাক্স ব্যালেন্সটা আছে সেটা সম্পূর্ণ পেইড অফ না হওয়া পর্যন্ত অথবা একটা ইনস্টলমেন্ট প্ল্যানে গেলে পার্শিয়ালি পেইড অফ না হওয়া পর্যন্ত এমপ্লয়ার তাকে আর কোনো বেতন দেন না। তো এটা কি আইআরএস করতে পারে উইদাউট এ নোটিস বিং সার্ভড? আমি জানি না আপনারা কে কী ভাবছেন। অনেকে ভাবছেন আইআরএস অনেক শক্তিধর, হ্যাঁ ওরা সেটা করতে পারে, কিন্তু আপনাদের অবগতির জন্য উত্তরটা ভুল। আইআরএস কিন্তু উইদাউট সার্ভিং এ নোটিস তারা আপনার অ্যাকাউন্টে লেভি অথবা জব্দ করতে পারে না। তারপরে ফলস প্রথম উত্তরটা হচ্ছে ফলস। তো তারপর আমরা দ্বিতীয়টা তাহলে দেখি যে আইআরএস ক্যান ট্রিগার অনলাইন আইডেন্টিফাই verification letters when they believe the returns they have received could be fraudulent. এটাও ট্রু আর ফলস? জি ধন্যবাদ। দ্বিতীয় কুইজটি হচ্ছে আইআরএস ক্যান ট্রিগার অনলাইন আইডেন্টিটি ভেরিফিকেশন লেটার্স, এগুলোকে আমরা বলে থাকি মোস্টলি সিপি 5071C চিঠি, when they believe the return they have received could be fraudulent. আইআরএস যদি কোনো রিটার্ন পায় এবং ওরা যদি এর মধ্যে কোনো ফ্রডের গন্ধ পায় তাহলে আইডি ভেরিফিকেশনের জন্য চিঠিটা ট্রিগার করতে পারে অথবা জেনারেট করতে পারে এবং ট্যাক্স পেয়ারকে পাঠাতে পারে। এটা সত্য কি মিথ্যা? দিস ইজ ট্রু এবং অনেক সংখ্যক লোক এবছর এই চিঠিটা পাচ্ছে। 5071C চিঠি অথবা এটার আরও 3টা নাম্বার ওরা ইউজ করে থাকে, সবগুলো একই। আইআরএস বলছে অনলাইনে গিয়ে আইডি ভেরিফাই করার জন্য। এটা অনেক সময় ট্যাক্স পেয়ার একটু আপসেট হয় যে কেন এটা করা হলো, কিন্তু আমি সাধারণত ট্যাক্স পেয়ারদের বুঝিয়ে থাকি, বলে থাকি যে এটা আপনার প্রোটেকশনের জন্য করা হয়েছে এবং একবার যদি এটা করেন প্রতি বছর আপনাকে বিফোর ফাইলিং ইউজুয়ালি ডিসেম্বর মাসে ইয়ার এন্ডে আপনাকে 6 নাম্বারের একটা পিন দেওয়া হবে এবং প্রতি বছর এই একই নাম্বার কিন্তু আপনি পরপর বছরগুলোতে ব্যবহার করতে পারবেন না। আপনার পিন নাম্বার চেঞ্জ হবে এবং আপনি প্রতি বছর এই চিঠিটা পাবেন এবং একটানা অনেকগুলো বছর ফাইল করার পর আইআরএস যদি মনে করে আপনার আর পিনের দরকার হবে না তাহলে আপনার প্রপার প্রোটেকশন হয়ে গেছে এবং আপনাকে তখন পিন দেওয়া বন্ধ করবে। কিন্তু যখন একবার পিন পাচ্ছেন ধরে রাখবেন যে অ্যাটলিস্ট মিনিমাম 6 ইয়ার্স আপনাকে এই পিন দিয়ে ফাইল করতে হবে এবং এটা ফর ইয়োর প্রোটেকশন, এটা আপনার ভালোর জন্য। ইট হেল্পস ইউ প্রোটেক্ট ইয়োর আইডেন্টিটি। তো অতএব উত্তর হচ্ছে ট্রু এবং এটা পেলে বিব্রত হওয়ার কিছু নাই। আমি জানি অনেকে আমরা যারা অনলাইন কম্পিউটার অথবা স্মার্টফোনে ইন্টারনেট ইউজ করতে পারি না, আমাদের জন্য একটু কষ্ট হয়, কিন্তু ইয়াং যারা তাদের জন্য এটা কিন্তু 1 2 3 আচ্ছা ফোন করে বলে যে আঙ্কেল আমার এরকম একটা সিচুয়েশন আমাকে বলছে। আমি বললাম যে তুমি অনলাইনে করে ফেলো, যদি না পারো তুমি অফিসে এসো, আমার অফিসের কেউ তোমাকে সাহায্য করবে। 2 দিন পর ভাবলাম যে তাকে তখন সাহায্য করি নাই, দেখি কি সিচুয়েশন। কল দিলাম, ও বললো যে আঙ্কেল আমি তো 15 মিনিটে ওটা করে ফেলছি, হয়ে গেছে। তো
তো হ্যাঁ, যারা ইয়াং, যারা তথ্য প্রযুক্তিতে বা টেকনোলজিতে তারা অনেক বেশি এগিয়ে, আমাদের বয়সী যারা তাদের সাহায্যের দরকার হয়। তো এবং সেটার জন্য আমাদের অফিস অথবা তারা যে ট্যাক্স প্রফেশনালকে ব্যবহার করে তারা তাদেরকে সাহায্য করবে এই আইডি ভেরিফিকেশনে। একটা কথা বলে রাখি, আইডি ভেরিফিকেশনের জন্য 3টা জিনিস লাগবে। আচ্ছা, প্রথম হচ্ছে আপনার একটা ইমেল অ্যাড্রেস লাগবে। নাম্বার 2, আপনার একটা গভর্নমেন্ট ফটো আইডি, স্টেট আইডি অথবা ড্রাইভার লাইসেন্স অথবা ইউএস পাসপোর্ট দরকার হবে। আর নাম্বার 3, আপনার স্মার্টফোন লাগবে। যেহেতু আপনাকে এক পর্যায়ে গিয়ে আপনার ফেসিয়ালের ছবি নিতে হবে এবং সেটা আপনার হাতে যদি স্মার্টফোন না থাকে তাহলে কিন্তু আপনি সেটা করতে পারবেন না। এটা কি ওরাই তুলবে যখন বলবে তখন, নাকি নিজেকেই তুলে দিতে হবে? ট্যাক্স পেয়ারকে তুলতে হবে। ওর জন্যই আমরা যারা এটা পারে না তাদেরকে আমাদের অফিসে আসতে বলি এবং আমরা তাদেরকে হেল্প আউট করি, কিন্তু তার ফোন থাকতে হবে নিজস্ব ফোনে। হ্যাঁ, যেহেতু অনেকে আসছে বলছে আমার তো ইমেল অ্যাড্রেস নাই, একটা ক্রিয়েট করে দেন। আমি একটা ইমেল অ্যাড্রেস ক্রিয়েট করে দিব, এটার পাসওয়ার্ড দিয়ে দিব, 2 দিন পর উনি পাসওয়ার্ড ভুলে যাবেন, এসে আমাকে বলবেন যে ভাই আমার পাসওয়ার্ডটা কি দিয়েছিলেন, সম্ভব না। ওর জন্য বলি এই 3টা জিনিস আপনাকে নিয়ে আসতে হবে। আপনার একটা ইমেল অ্যাকাউন্ট থাকতে হবে, ইমেল অ্যাড্রেস থাকতে হবে, আপনার স্মার্টফোন থাকতে হবে, আর আপনার ওই নিউ ইয়র্ক সিটি আইডি নিয়ে আসে অনেকে, সেটা কিন্তু কাজ করে না। ইট হ্যাজ টু বি নিউ ইয়র্ক স্টেট গভর্নমেন্ট আইডি। নিউ ইয়র্ক স্টেটের ড্রাইভার লাইসেন্স হতে পারে, নন পাসপোর্ট হতে পারে, অথবা ফটো আইডি হতে পারে নিউ ইয়র্ক স্টেটের। এই 3টা জিনিস একান্তই জরুরি এটা অ্যান্সার করার জন্য। অনেক ধন্যবাদ জনাব পারভেজ কাজী। আজকে আসলে এই কুইজের সঙ্গে রিলেটেড মানে বা রেখেই সমন্বয় রেখে আজকে আমাদের আলোচনার বিষয়গুলি রেখেছিলাম যে, এবং এটার সঙ্গে বুঝতেই পারছেন যে আইআরএসের চিঠি এবং যে কোনো নোটিশ আমাদের জন্য কতটা চিন্তার কারণ। এই বিষয়টি নিয়ে আমরা তো কুইজ কথা বললাম, এই কুইজের বিষয়টা, এখন এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। তো এটা বলার আগে আমরা একটি বিরতি নিতে চাই, বিরতির পর এসে ক্রমান্বয়ে একসাথে আমরা আলোচনা করে নিতে চাই। সুপ্রিয় দর্শক, নিচ্ছে একটি ছোট্ট বিরতি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান টিবিএন অ্যানালিসিসে। আজকের অতিথি জনাব পারভেজ কাজী, আইআরএস এনরোলড এজেন্ট এবং সিইও কাকাতো এজেন্সি, এবং আপনাদের সাথে রয়েছে আমি রানা আহমেদ। জনাব পারভেজ কাজী, আমরা আলোচনায় যাওয়ার আগে ফেসবুকে একটি প্রশ্ন এসেছে, আমি জানি না আশফাক মাহমুদ উনি প্রশ্নটি করেছেন, সালামও দিয়েছেন। তো যদিও প্রশ্নটি একেবারে আজকে আমাদের যে বিষয় নিয়ে আমরা কথা বলছি, আর্থিক বিষয় বা ট্যাক্স বিষয়, উনি একটি ইমিগ্রেশন সংক্রান্ত প্রশ্ন করেছেন। আমি জানি না কেন করেছেন, তবে মনে হয় অনুষ্ঠানের শুরুতে আপনার যে বিজ্ঞাপন গিয়েছে সেখানে যেহেতু ইমিগ্রেশন সংক্রান্ত আপনার অভিজ্ঞতা আছে বা আপনি কাজ করার জন্য অনুমতিপ্রাপ্ত, সেই হিসাবে বোধহয় চিন্তা করে উনি প্রশ্নটি করেছেন। তাই আমি একটু আপনাকে জাস্ট পড়ে শোনাতে চাই, যদি এই ব্যাপারে আপনার কিছু বলার থাকে নিশ্চয়ই বলবেন। আশফাক মাহমুদ তিনি বলছেন, আমার খালা 2008-এ F4-এ অ্যাপ্লাই করে, এখন আমরা DS-260 ফর্ম সাবমিট দিয়েছি। এখন DS-260 আর ডিকিউ কি সেম নাকি আলাদা? DS-260 সাবমিট দেওয়ার পর নেক্সট কাজটা কি? ধন্যবাদ আশফাক ভাই এই ইমিগ্রেশন সংক্রান্ত প্রশ্নটা করার জন্য। আমি এটা ইমিগ্রেশন অ্যাডভাইস হিসেবে দিচ্ছি না, কিন্তু জাস্ট এবং কোনো ইনফরমেশন শেয়ার করার জন্য না,
আপনার অবগতির জন্য শুধু এটুক জানবেন যে 2008-এর ফাইলগুলো কিন্তু সময় নিবে। এখনও 2007-এর F4 ক্যাটাগরিতে জুলাই মাস চলছে, আগস্টে মাত্র এসেছে জুলাই থেকে, কিন্তু 2021-এ এবং 22-এ এরকম বহু ক্লায়েন্ট আছে যারা ডকুমেন্টারিলি কোয়ালিফাইড বলা হয়েছে, তাদের কিন্তু ইন্টারভিউ এখনও ঢাকা এম্বাসি করতে পারেনি। এই ব্যাকলগটা এত কঠিন হয়ে এসছে এবং আমরা সকলেই এক্সপেক্ট করেছিলাম যে ডেমোক্র্যাট একটা গভর্নমেন্ট আসার পর এই ব্যাকলগটা থাকবে না, কিন্তু সেই আশায় ঘুরে বালি হয়েছে। ব্যাকলগ আরও বৃদ্ধি পেয়েছে বলেই আমাদের ধারণা। আমাদের প্রচুর ক্লায়েন্ট এটার শিকার। 260 এবং বায়োগ্রাফিক ডকুমেন্টেশনগুলো আপনি সব যদি সাবমিট করে থাকেন এবং এফিডেভিট অফ সাপোর্টও আপনি যদি দিয়ে থাকেন, তাহলে আপনি হয়তো অচিরেই একটা ইনফরমেশন পাবেন, ইমেল পাবেন অথবা ওদের কাছ থেকে সংবাদ পাবেন যে ডকুমেন্টারিলি আপনার ফাইল কোয়ালিফাই করেছে। যদি সেই পর্যায়ে এসে থাকেন, আপনার আর কিছু করণীয় নেই, আপনাকে অপেক্ষা করতে হবে ইউএস এম্বাসি ওনাদের ইন্টারভিউ শিডিউল না করা পর্যন্ত। এখন ইউএস এম্বাসির কথা হচ্ছে যে পূর্বের অনেক ক্যান্ডিডেট রয়ে গেছে, আমরা তাদেরকে বাদ দিয়ে নতুন যেই ফাইলগুলো ডকুমেন্টারিলি কোয়ালিফাই করছে আমরা তাদেরকে ডাকবো না। তো আমার মনে হয় অনেকের যেমন অপেক্ষার পালা শুরু হয়েছে, আপনার খালার বলছেন 260 পর সাবমিট দেওয়ার পর নেক্সট কাজটা কি বললাম আমি, যে বায়োগ্রাফিক ডকুমেন্টসগুলো যদি উনি সাবমিট করে থাকেন এবং সেগুলো যদি সব অ্যাপ্রুভ হয়ে থাকে, তাহলে ওনার আর কিছু করার নেই। আরেকটি প্রশ্ন ওনার ছিল যে DS 260 আর DQ সেম জিনিস নাকি? DS 260 আর DQ বলতে আপনি কি যদি এটা সংক্ষেপে ডকুমেন্টারিলি কোয়ালিফাইড বলে থাকেন, তো এটা সেম জিনিস না। এটা DS 260 অ্যাপ্রুভ হওয়ার পর এই মেসেজটা আসে যে আপনি ডকুমেন্টারিলি কোয়ালিফাইড, এবং এটা হওয়ার পর আপনার কিন্তু আর কিছু করার নেই, আপনার অপেক্ষার পালা এখন শুধু অপেক্ষায়। জনাব আশফাক মাহমুদ, আশা করি যদিও আজকের এই প্রশ্নটি জবাব দেওয়ার আমাদের কথা নয়, তারপরেও যেহেতু আজকের অতিথি এই বিষয়ে অভিজ্ঞ এবং অনুমতিপ্রাপ্ত কথা বলার জন্য, সে কারণে বিজ্ঞাপন দেখে আপনি এটি করেছেন, সে কারণে আপনার এই প্রশ্নের জন্য ধন্যবাদ এবং আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন। জনাব পারভেজ কাজী, আমরা আজকে আমাদের মূল আলোচনায় আসতে চাই যে IRS এর চিঠি বা যে কোনো নোটিশ যদি আমরা পেয়ে থাকি, তাহলে সেটা কতটা চিন্তার কারণ এবং কি ভুল করলে বা কোন অবিশ্বাসের মতো কোনো কাজ করলে IRS একজন ট্যাক্স দাতাকে এই ধরনের চিঠি বা নোটিশ দিয়ে থাকে, বিষয়টি যদি পূর্ণাঙ্গ ব্যাখ্যা করেন। ধন্যবাদ রানা ভাই। আবারও IRS চিঠি, আমি নিজে ট্যাক্স ফাইল করি, IRS এর চিঠির সাথে আমি সম্যক পরিচিত, কিন্তু IRS এর চিঠি পেলে মনের ভিতর যে একটা খটকা না লাগে তা কিন্তু সত্য নয়। আমারও খটকা হয়, অতএব আমাদের ক্লায়েন্টরা যখন পায় ডেফিনেটলি অনেকেই ছোটোখাটো একটা হার্ট অ্যাটাকও হয়ে যায়। তো সবার পূর্বে আমি বলবো যে আমি বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখি যে IRS এর চিঠি পেয়েছে 2 সপ্তাহ হয়ে গেল এবং চিঠিটা নিয়ে উনি আমার অফিসে এসছেন, চিঠিটা উনি খুলেনও নাই, পড়েনও নাই, ইনট্যাক্ট অবস্থায় আমাকে খুলে পড়তে হচ্ছে। তো আমি ট্যাক্স পেয়ারদের অনুরোধ করব, যারা দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন, আপনারা একটু একটু করে পরিচিত হন, অবগত হন, কি চিঠি পেয়েছেন, কেন পেয়েছেন। আপনি যদি পড়েন এই চিঠিটা আমি কেন পেলাম, এই প্রশ্নটা আপনার ভিতর আসবে। এবং চিঠি কিন্তু খুব প্লেইন ইংলিশে লেখা হয়ে থাকে, কঠিন কিছু না। আপনাকে বুঝতে হবে চিঠিগুলো কেন আসছে, এবং প্রত্যেকটা চিঠি রাইট হ্যান্ড কর্নারে একটা নোটিশ নাম্বার অথবা লেটার নাম্বার থাকে, এবং ওই নোটিশ নাম্বার দিয়ে অনেকেই আজকাল দেখছি ওরা গুগল করে
CP11, ধরেন আমি CP11 নিয়ে বলছি, একজন CP11 পেয়েছে, ও গুগল করেছে, গুগল করে ওখানে পেয়ে গেছে CP11টা কি, এবং সে আমাকে যখন ফোন করছে আমাকে বলছে যে ভাই আমি পেলাম CP11 হচ্ছে যে IRS প্রপোজ করছে যে আমি অ্যাডিশনাল ট্যাক্স ও করি, এবং সে বলছে কেন আমি ও করি, আমি তো বুঝছি না, CP11 তো আমার পাওয়ার কথা না, আমি সঠিকভাবেই ফাইল করেছি এবং আমার যেটা দেওয়ার কথা ছিল আমি পুরোটাই দিয়েছি, অতএব CP11 কেন ইস্যু হলো। তো আমি খুব খুশি হলাম যে উনি অ্যাটলিস্ট গুগল করে চিঠির নাম্বারটা দেখেছে, রাইট হ্যান্ড সাইডে টপ অফ দ্য টেক্সটের উপরে থাকে লেটার নাম্বারটা, এবং উনি পড়ে নিয়েছেন। তো CP11 সাধারণত ইস্যু হয়ে থাকে, আপনি IRS প্রপোজ করে যে ইউও অ্যাডিশনাল ট্যাক্স, এবং 21 দিনের একটা ডেডলাইন দেয় এই টাকাটা পে করার জন্য। এটাই কি চূড়ান্ত? না, IRS এর এই চিঠিগুলো প্রত্যেকটা চিঠি কিন্তু অ্যাকিউরেসি সম্পর্কে আমরা সন্দিহান, ভুল ভ্রান্তি IRS করেই থাকে এবং করতেই পারে। তো ওর জন্য চিঠিটা পাওয়া মাত্র নার্ভাস হওয়ার কিছু নাই, আপনি অ্যাডিশনাল ট্যাক্সও করেন, ভালো কথা, চিঠিটা নিয়ে আসেন, আমরা সারা বছর অফিস খোলা রাখি এই সার্ভিসগুলো দেওয়ার জন্য। যে আপনি কেন ও করেন, হয়তো কোনো ক্রেডিট আপনি ক্লেম করেছেন, সেই ক্রেডিটটা IRS ডিসঅ্যালাউ করেছে, তো ডিসঅ্যালাউ করার কারণে আমরা হয়তো ফাইলে দেখিয়েছি আপনি 1500 টাকা ও করেন, 500 টাকা ক্রেডিট ছিল, ওই ক্রেডিটটা যদি চলে যায় তাহলে আপনার ট্যাক্স লায়াবিলিটিটা বেড়ে আসে। আপনি একজন ডিপেন্ডেন্ট দেখিয়েছিলেন ফাইলে, আপনার ছেলে অথবা মেয়ে, সে 26 বছর বয়স, তার ছোট্ট একটা ইনকাম 5000 কি 6000-এর, আপনি তাকে বলেছিলেন যে আপনি আপনার ফাইলে তাকে ডিপেন্ডেন্ট ক্লেম করবেন, তো সেটার কিন্তু একটা নিয়ম কানুন আছে। আপনি ক্লেম করেছেন তাকে, আবার সে এই দিকে ফাইল করে দিয়েছে ইন্ডিপেন্ডেন্টলি, সে তার ফাইলে বলেনি সে ফাদার্স ফাইলে ডিপেন্ডেন্ট, তো সেই কারণেই এই 500 টাকা আপনি একটা ডিপেন্ডেন্ট দেখিয়ে যেই ক্রেডিটটা পেয়েছিলেন, এই ক্রেডিটটা আপনার ফাইল থেকে চলে গেছে। তো চলে যাওয়ার কারণে আপনার লায়াবিলিটি 500 বেড়ে আসছে, এবং এই কারণেই CP11 ইস্যু হয়েছে। এগুলোকে আপনি ডিসপিউট করতে পারেন না? হ্যাঁ পারেন। আপনি এমনও করতে পারেন, আপনার ছেলে অথবা মেয়ের ফাইলটা যদি অ্যামেন্ড করে আপনি ডিপেন্ডেন্ট অন ফাদার্স ফাইল দিয়ে করে দেন, 5-6 হাজার ইনকামে ওর ওখানে কিন্তু কোনো পরিবর্তন আসবে না, কিন্তু পরবর্তীতে আপনি আপনার ছেলে অথবা মেয়েকে যে বের করে দিয়েছিল আপনার ফাইল থেকে IRS, আপনাকে কিন্তু এখানে 1 মাস অপেক্ষা করতে হবে। আপনি ইলেকট্রনিক্যালিও যদি ছেলে মেয়ের ফাইলে দেখায় থাকেন যে সে বাবার ফাইলে ডিপেন্ডেন্ট, 1 মাস পর কি আনুমানিক সেই সময়ের পর আপনি আপনার ফাইলটাকে অ্যামেন্ড করতে পারেন, চাইল্ডকে আবার ক্লেম করে, সেই ছেলে অথবা মেয়েকে ক্লেম করে, এবং আপনাকে তখন আর কিছু পে করতে হবে না। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. তো এই চিঠিটা হচ্ছে CP11, এটা অ্যাডিশনাল ট্যাক্স লায়াবিলিটি প্রপোজ করে IRS লিখে থাকে, এটা পেমেন্টের জন্য 21 দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়, এবং আপনারা যারাই এই চিঠি পান, এনি চিঠি IRS-এর, আপনারা ইগনোর করবেন না। আমাদের অনুরোধ, আপনারা চিঠিটা খুলবেন, পড়বেন, বুঝতে না পারলে আমরা তো আছি, এবং এটার যদি রেসপন্স দরকার হয় আমরা সেটা দিব, এবং উই উইল সি টু ইট যে IRS
ঠিক শুদ্ধভাবেই কি এই টাকাটা চাচ্ছে, না এখানে কোনোভাবে আপনাকে এই ট্যাক্স লায়াবিলিটি থেকে রেহাই দেওয়া সম্ভব। অবশ্যই আমরা সেটা খতিয়ে দেখব এবং আমরা সেটার উপরে কাজ করব। তো এটাই যে আপনি যে CP11-এর কথা বললেন, এবং এই কেবল কি এই CP11-এর কারণেই বা ভুলের কারণেই শুধুমাত্র চিঠি বা নোটিশ আসে, না অন্য আরো কোনো কারণে হতে পারে? অনেক চিঠি জেনারেট করতে পারে। একটা দুটা আমি একটু অ্যাড করতে চাই। CP49 এটা আরেকটা চিঠি। অনেক সময় ট্যাক্স পেয়াররা পেয়ে থাকে, বলা হচ্ছে যে পার্ট অফ ইউর রিফান্ড অথবা এন্টায়ার রিফান্ড আমরা তোমার অন্য ট্যাক্স লায়াবিলিটিতে দিয়ে দিয়েছি, অতএব ইউর রিফান্ড ইজ জিরো। IRS চিঠি দিল, আমরা হয়তো রিফান্ড ক্লেম করেছি $1800, উনি চিঠি পেলেন CP49 এবং সেখানে IRS বলছে তোমার অন্য ট্যাক্স লায়াবিলিটি ছিল, সেখানে আমরা তোমার যে 1800 রিফান্ড ছিল সেটার পুরোটা অথবা আংশিকভাবে সেখানে দিয়ে বাকি রিফান্ডটা তোমাকে আমরা অ্যালাউ করেছি। তো অতএব এই চিঠিটা হচ্ছে যে আপনার যদি অন্য কোনো ট্যাক্স লায়াবিলিটি থেকে থাকে, IRS কিন্তু আপনাকে রিফান্ড দিবে না। IRS সেই লায়াবিলিটিটা আগে মিট করবে এবং মিট করতে গিয়ে আপনার রিফান্ডটা নিয়ে গেছে। এই চিঠিগুলোকে বলা হয় CP49, CP49। আরেকটা চিঠি হচ্ছে CP59। এটা হচ্ছে সাধারণত এটা প্রথম চিঠি, আপনার ট্যাক্স লায়াবিলিটি আপনি অ্যাডিশনাল ট্যাক্স করেন এবং এখানে ওই ক্যালকুলেশনের জন্য নয়, যেটা ছিল CP11-এর জন্য। এখানে IRS বলছে যে আপনি অ্যাডিশনাল ট্যাক্স করেন, এটার জন্য যেই চিঠিটা ইস্যু করা হয় সেটাকে বলা হয় CP11। CP11 সাধারণত ইস্যু হয় CP2000-এর পর। CP2000 হচ্ছে আরেকটা চিঠি, যেই চিঠিটা সাধারণত জেনারেট করে যে আপনি যে ট্যাক্স ফাইলটা করেছেন, আপনার W2 আপনি রিসিভ করেছেন, 1099 রিসিভ করেছেন, 1099K, এগুলো ইনফরমেশন দিয়ে আপনি ট্যাক্স ফাইল করেছেন। IRSও কিন্তু এগুলোর কপি পেয়েছে এবং যখন IRS দেখে যে দেয়ার ইজ এ ডিসক্রিপেন্সি বিটুইন দিস টু, আপনি যা ফাইল করছেন এবং IRS যেই ইনকাম ইনফরমেশনগুলো পাচ্ছে, ডকুমেন্টস তাদের হাতে আছে ওদের রেকর্ডে, তার মধ্যে একটা ডিসক্রিপেন্সি দেখে, তখন এই CP2000 চিঠিগুলো অটো জেনারেট করে। কোনো মানুষ ওখানে বসে নেই, মানে সফটওয়্যারটা এমন ভাবে তৈরি করা হয়েছে যে একটু ডিসক্রিপেন্সি থাকলে ম্যাচ হয়, তখন এই চিঠিটা জেনারেট হয়। এটা সফটওয়্যার জেনারেট করে এবং অনেকে এটা কিন্তু অডিট লেটার নয়, কিন্তু অনেকে বলে থাকে এটা মিনি অডিট। তো CP2000-এ বলা হলো যে আপনার ডিসক্রিপেন্সির কারণে আপনি এই পরিমাণ টাকা করেন। এটা কিন্তু IRS-এর একটা প্রপোজাল, ওরা প্রপোজ করছে ইউ দিস মাচ। আপনাকে CP2000 হলে আমরা সাধারণত বলে থাকি ট্যাক্স পেয়ারদের যে ইমিডিয়েট অ্যাক্ট করতে, যেহেতু অনেক সময় ধরেন কোনো ট্যাক্স পেয়ার সে 1099 রিসিভ করেছে 3 জায়গা থেকে, কিন্তু সে উবারে কাজ করেছে, লিফটে কাজ করেছে, হয়তো জুনোতেও কাজ করেছে, কিন্তু আরেকটা জায়গা সে কাজ করেছিল, ওদের 1099 সে পায়নি এবং সেটা তার ইনকামেও দেখায় নাই। তো পরবর্তীতে যখন IRS বলছে তুমি অমুক লিমোজিন কোম্পানির সাথে কাজ করেছে এবং তারা তোমাকে 15,000-এর একটা 1099 দিয়েছে, তখন এবং তোমার ট্যাক্স লায়াবিলিটি এই পরিমাণ বেড়ে আসছে, IRS-এর কাছে কিন্তু শুধু ইনকাম ইনফরমেশনটা আছে, ওই 15,000 রিলেটেড আমার যেই ডিডাকশানগুলো সেগুলো কিন্তু IRS-এর কাছে নাই। এবং তখন আমার CP2000-কে রেসপন্স করার নিয়ম হচ্ছে দুইভাবে, আইদার আমি একটা
1040 কারেক্টেড করে আইআরএসকে সাবমিট করতে পারি উইথ অ্যান এক্সপ্লেনেশন, অথবা আমি 1040X অ্যামেন্ড করে আইআরএসকে এটা রেসপন্স করতে পারি উইথ অল মাই ডিডাকশান, যেগুলো আমি প্রিভিয়াসলি 1099 মানে আপনি যে ইনকামটা ওই পুরাটাই যে আপনার ট্যাক্সেবল ইনকাম তা নয়, সেখানে ডিডাকশানস থাকতে পারে। সেই ডিডাকশানসগুলো নিয়ে আমি যদি ক্লেম করি, যেমন অনেকেই এই চিঠিটা পায় যাদের ব্রোকার্স অ্যাকাউন্ট আছে এবং 1099-Bটা পায়, অনেকে 1099-B পায়নি, অথবা ট্যাক্স ফাইল করার সময় সে এসে বলেছে আমি খুব একটা বাই অ্যান্ড সেল করি নাই, আমার 1099-B এবছর জেনারেট করেনি অথবা ইনিশিয়েট করে নাই, ওইভাবে ফাইলটা হয়ে গেছে, কিন্তু সে কিছু স্টক সেল করেছিল এবং সেই প্রসিডগুলো আইআরএসের কাছে আছে এবং সেই প্রসিডের উপর বেসড করে আইআরএস তাকে CP2000 ইস্যু করে দিয়েছে যে তুমি এত অ্যাডিশনাল ট্যাক্স ও করো, উই আর প্রপোজিং এ চেঞ্জ। এখন সে যখন আমাদের কাছে আসলো এই কিছুদিন আগেই, এক ভদ্রমহিলা, উনি $2,00,000 ও করে, এরকম একটা সিচুয়েশন ওনার। তো আমি বললাম যে এগুলো তো আপনি সেল করেছেন, আপনি তো আমাদের দেন নাই। তো উনি বলল যে হ্যাঁ, রবিনহুডের এই স্টেটমেন্টটাও আমি পাই নাই, আমি পেয়েছি ট্যাক্স ফাইলিংয়ের পরে। তো ভেবেছি আমি তো খুব একটা স্টেটমেন্ট আমি বুঝি নাই এবং আমি খুব একটা বিক্রি করি নাই। হ্যাঁ, কিছু আমার অনেক লস ছিল, সেগুলো আমি ডিসপোজ করে দিয়েছি। তো যাই হোক, আমি ওনার কাছ থেকে সেই ইনফরমেশনগুলো নিলাম, নিয়ে দেখি যে উনি কোনো কিছুইও করেন না। উনি যেই প্রাইসে এগুলো সেল করেছে, ইনফ্যাক্ট এর বেশি প্রাইসে এগুলো কিনা ছিল, লস দিয়ে বিক্রি করেছে। অতএব ওনার ফাইলে একটা লস এসেছে। আমরা অনেকেই জানি যে আপনার যদি ট্রেডিংয়ে লস থাকে, আপনি ম্যাক্সিমাম $3,000 লস প্রতি বছর ক্লেম করতে পারবেন এবং বাকি লসটুকু ক্যারি ফরওয়ার্ড করতে পারবেন। তো ওই ভদ্রমহিলার সিচুয়েশন তাই। উনি 3,000 লস ক্লেম করার পর দেখা গেল উনার উল্টা কিছু রিফান্ড বেড়ে আসছে, তো সেটা উনার হলো। তো ওর জন্য CP2000-এ আইআরএস যখনই একটা বড় অঙ্ক পাঠিয়ে দেয়, এটা হচ্ছে আইআরএসের প্রপোজাল। আপনি দেখবেন যদি আইআরএসের সব কিছুর সাথে আপনি অ্যাগ্রি করেন, হয়তো আপনি একটা W2 মিস করেছেন 15,000-এর অথবা 20,000-এর, আপনি ভুলে গেছেন এই W2টা আপনি দেননি, এবং W2 থাকলে আপনার সেখানে ডিডাকশান নেওয়ার খুব একটা সুযোগ নাই। ইন দ্যাট সিচুয়েশন আমরা বলি যে আপনি আইআরএসের সাথে অ্যাগ্রি করেন যে এই লায়াবিলিটি আসছে সেটা দিয়ে দেন, এবং পেনাল্টি এবং ইন্টারেস্ট কিছু থাকে, সেটাকে অ্যাবেট করার জন্য আমরা ট্রাই করি। আমরা রিজনেবল কজ খুঁজে বের করার চেষ্টা করি কিভাবে পেনাল্টিটা অ্যাবেট করা যায়, ওয়েভ করা যায়, কিন্তু গ্যারান্টেড কিছু না। আমরা চেষ্টা করি ট্যাক্সপেয়ারকে যতখানি রেহাই দেওয়া যায়। জি, এটা হচ্ছে CP2000। আরেকটা চিঠি ইদানিং অনেকেই পাচ্ছে, আমি ওই আইডেন্টিটি নিয়ে বলতে গিয়ে বললাম, এটাকে বলে CP5071C। আগে এই চিঠিটা যখন আইডেন্টিটি ভেরিফিকেশনের জন্য আসতো, ইভেন গত বছরও আমরা দেখেছি অথবা তার আগের বছরগুলোতে, আইআরএস এটা ফোনে সারতো, একটা ফোন নাম্বার দিত, ওই ফোন নাম্বারে আপনি কল করলে আইআরএস আপনার আইডি ভেরিফিকেশনটা ওভার দ্য ফোন করে আপনাকে ট্যাক্স ফাইলটা, কিন্তু এই আইডি ভেরিফিকেশন না হওয়া পর্যন্ত আইআরএস প্রসেস করবে না এবং আপনার রিফান্ড আসবে না। অতএব যদি কেউ এই চিঠি পেয়ে থাকেন আইডি ভেরিফিকেশনের, আপনারা হেলা করবেন না, ফেলে রাখবেন না, এটাকে ইমিডিয়েট রেসপন্স করবেন। এখন আইআরএস যেটা চায়, আইআরএস চায় এটাকে অনলাইনে গিয়ে রেসপন্স করতে। এটায় 3টা টাস্ক আছে, 1, 2 and 3।
এবং তিনটাকেই আমাদের হাতে কমপ্লিট 3 মিনিট সংক্ষেপে শেষ করি। তিনটাই কমপ্লিট করতে হবে। নাম্বার 1 হচ্ছে যে আপনাকে irs.gov এ গিয়ে আপনাকে একটা অনলাইন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাজ এ ট্যাক্স পেয়ার আমরা সকলকে রিকমেন্ড করি অনলাইন অ্যাকাউন্ট থাকা ভালো। আপনি অ্যাক্সেস আছে টু অল ইয়োর ট্যাক্সেস, আপনার ইনকাম ইনফরমেশন গত 10 বছর আগেরও যদি W2 আপনি প্রিন্ট করতে চান অথবা 1099 ইউ ক্যান ডু দ্যাট। নাম্বার 2 হচ্ছে ID.me, এটা হচ্ছে একটা থার্ড পার্টি ভেন্ডার যারা এই ID.me-টা করে থাকে। তাদের ওয়েবে গিয়ে আপনাকে আইডি ভেরিফিকেশন করতে হবে এবং তাদেরকে আপনাকে অ্যালাউ করতে হবে তারা আইআরএসের সাথে এই ইনফরমেশনটা শেয়ার করবে। অ্যান্ড নাম্বার 3, আপনার ট্যাক্স ফাইলের উপর আইআরএস কিছু প্রশ্ন করবে, সেগুলো ইয়েস নো অ্যান্সার করতে হবে, করলেই এই পুরো আইডি ভেরিফিকেশনটা কমপ্লিট হবে। এবং এই চিঠি যারা পাবেন এটার ইমিডিয়েট রেসপন্স করবেন যদি আপনি রিফান্ডটা তাড়াতাড়ি পেতে চান। আর শেষ মুহূর্তে সংক্ষেপে বলবো, অনেক ফেক আইআরএস লেটারও আসে এবং এই চিঠিগুলো মেইলে কম আসে, মোস্টলি আসে ইমেলে। অতএব সবগুলো স্ক্যাম। হ্যাঁ, দর্শকদের জন্য বলবো যে আইআরএস 4টা জিনিস করে না। একটা হচ্ছে আইআরএস কখনোই আপনাকে ইমেল করবে না, আইআরএস কখনোই আপনাকে টেক্সট করবে না, আপনার মেসেজ দিবে না টেক্সট করে। আইআরএস কখনোই সোশ্যাল মিডিয়ায় আপনার সাথে যোগাযোগ করবে না। আর নাম্বার 4 হচ্ছে টেলিফোন আইআরএস তখনই করবে যখন আপনি ওদের সাথে ইন কমিউনিকেশন, আপনি আইআরএস এর সাথে কোনো একটা সাবজেক্ট ম্যাটারে কোনো কিছু নিয়ে আইআরএস এর সাথে চিঠি লেনদেন হচ্ছে, যোগাযোগ হচ্ছে, পার্টিকুলার পার্সনকে আপনি কল দিয়েছেন, সে আপনাকে কল দিতে পারে। আদারওয়াইজ আইআরএস টেলিফোনও করবে না। অতএব এই চিঠিগুলো থেকে সাবধান, এগুলো সব হচ্ছে স্ক্যাম লেটার, এগুলো আসে আপনার কাছ থেকে কিছু অবৈধ সুযোগ নেওয়ার জন্য। অনেক ধন্যবাদ জনাব পারভেজ কাজী। আসলে আপনার আলোচনা থেকে যেটা বোঝা যাচ্ছে যে আইআরএস এ, যেটা আপনি প্রথমেই বলেছিলেন যে আইআরএস এর চিঠি পেলেই অনেকের হার্ট ফেল করার অবস্থা হয়, সেই ধরনের কোনো কিছু নেই, এতটা ভয় পাওয়ার কিছু নেই। চিঠিটা আসবে, খুলবে, পড়বে, নিজে যদি বোঝা যায় তো বুঝলেন, না হলে আমাদের ট্যাক্স প্রিপেয়ার যারা আপনারা আছেন তাদের কাছে আমরা যাব পরামর্শের জন্য। সুতরাং এটা নিয়ে এত ভয় পাওয়ার কিছু নেই। জনাব পারভেজ কাজী, আসলে সময় কম, সময়ের দড়িতে আমরা বাঁধা, তাই সময়ের সীমানা টপকাতে পারছি না, অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। আপনিও ব্যস্ত মানুষ, রাত্রিবেলা এই ব্যস্ততা উপেক্ষা করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন, খুব চমৎকারভাবে আজকের কিছু কথা বলছেন। সত্যি আমরা ঋদ্ধ, আমরা প্রাণিত। ধন্যবাদ রানা ভাই, ধন্যবাদ দর্শক শ্রোতা যারা আমাকে শুনলেন। আপনাকে আবারও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেছি, দুটো কুইজ দিয়েছি এবং কুইজের সাথে সংশ্লিষ্ট রেখে আমরা একটা বিষয়ে আলোচনা করেছি, আরেকটি বিষয়ে আমরা কথা বলতে পারিনি সময়ের অভাবে, নিশ্চয়ই অন্যদিন আলোচনা করব। সুতরাং সবশেষে যে কথাটি আবারও বলতে হয় যে আইআরএস এর চিঠি আমরা পাবো, পাওয়াটাই স্বাভাবিক, কিন্তু সেটি পেলে পাওয়ার পরে ভীত হওয়ার কিছু নেই, ওটা এমন কিছু নয়। কারণ আমরা যখন ট্যাক্স ফাইল করি তখন যথাযথভাবে, সম্পূর্ণভাবেই আমরা জ্ঞাত যা কিছু আছে সব কিছু সঠিকভাবেই আমরা দিয়ে আমাদের ফাইল করি। সুতরাং আইআরএস থেকে চিঠি আসলে ভয় পাওয়ার কিছু নেই, ওটা পড়ে নিজেরাই সমাধান করতে পারবো, না পারলে আমাদের ট্যাক্স প্রিপেয়ার যারা আছেন তাদের সাহায্য নেব। সুপ্রিয় দর্শক, আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। থাকুন TVN 24 টেলিভিশনের সাথেই। শুভরাত্রি। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।